1936 সালের কলকাতা। আর 5টা দিনের মতোই কর্পোরেশনের অফিসার শোভাবাজারের বলরাম মজুমদার স্ট্রিটে এসে পৌঁছেছেন নিজের কর্মীদের কাজ তদারকির জন্য। কিছু সময়ের মধ্যেই এক কর্মী ভয় কাঁপতে কাঁপতে এসে জানালো পাশের মেথরগুলিতে লাশ পড়েছে। অফিসার বাবুটি নিজে গেলেন ব্যাপারটা দেখতে, আর সামনাসামনি হলেন এক হাড় হিম করা দৃশ্যের। মেথরগলির এক বাড়ির পেছন দিককার ভাঙা দেওয়ালের মধ্যে একটা লাশ ঢোকানো রয়েছে, কিন্তু খুনি খুন করার পর ভিকটিমের মাথাটা কেটে নিয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে শ্যামপুকুর থানায় রিপোর্ট করলেন অফিসার বাবুটি। ঘটনাস্থলে লাশ দেখে অফিসার পঞ্চানন ঘোষাল ও অফিসার এসকে রয়ের মতো পোড়খাওয়া অফিসারও আটকে উঠেছিলেন সেদিন। খুনি খুন করেই শান্ত হয়নি, ভিকটিমকে টর্চার করেছে খুব। শরীরের নানা জায়গায় ধারালো কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। আজকের দিনে ফিল্মে এমন ভায়োলেন্স পার্ট রাখা হয় বটে, কিন্তু 1936 সালের কলকাতা শহরে বাস্তবে এমনটা ঘটেছে হয়তো কেউ এটা স্বপ্নেও ভাবতে পারত না। এভিডেন্স ফটোগ্রাফির কাজ হয়ে গেলে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু প্রশ্ন থেকে গেল খুনি কে, আর খুন হলোই বা কে? কেননা ডেড বডির মাথাটাই নেই। পুলিশের বোধহয় দুশ্চিন্তার আরও কিছু বাকি ছিল। ফরেনসিক রিপোর্ট থেকে জানা গেল মৃত ব্যক্তির মাথা যখন কাটা হয় তখন ব্যক্তি জীবিত ছিল। খুনটার পেছনে রয়েছে অবৈধ প্রেম, রাজনৈতিক দ্বন্দ্ব, চোরেদের মধ্যে বকরা নিয়ে ঝামেলা, এমন আরও অনেক পসিবিলিটিসকে মাথায় রেখে তদন্ত করতে শুরু করলো পুলিশ। ও আশেপাশের লোকেদের থেকে পাশের এলাকাগুলিতেও খবর ছড়িয়ে দেওয়া হলো। কয়েকদিন পর সোনাগাছি এরিয়া থেকে অম্বিকা নামের এক লোকের কাছ থেকে জানা যায় মৃতের নাম অতুলবাবু ওরফে পাগলা। অম্বিকা আরও জানায় এই হত্যাকাণ্ডের আগের দিন পাগলাকে 2-4 জন সাগরেদ নিয়ে খোকা নামের এক মস্তান মার্ডার করার হুমকি দিচ্ছিল, এবং সে দেখেছে সেখানে পাড়ার ভদ্রলোক বলে পরিচিত মণিবাবুও ছিল। মণিবাবুর বদান্যতায় সে যাত্রায় পাগলা ওরফে অতুলবাবু ছাড়া পেলেও কিছু পরে সুযোগ পেতেই খোকা ও তার সাগরেদরা পাগলাকে তুলে নিয়ে যায়। মণিবাবুকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল অতুলবাবু ওরফে পাগলা ছিল তবলাবাদক। অঞ্চলের অনেক জলসায় সে রূপজীবিনী মহিলাদের জন্য তবলা বাজাতো, অনেকে আবার তার কাছে গান শিখত। তেমনই একজনের নাম ছিল মলিনা, আর এই মলিনাই ছিল খোকার রক্ষিতা। গান শেখাতে গিয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছে পাগলা, এমনটাই ধারণা ছিল খোকার, আর এটাই ছিল খোকার রাগের অন্যতম কারণ। মণিবাবু আরও জানালেন খোকা বা খোকাবাবু হলো সোনাগাছি ও আশেপাশের এলাকার কাছে মূর্তিমান আতঙ্ক, তার ভয়ে পুরো এলাকা কাঁপে। এরপর মলিনাকে জেরা করে পুলিশের আর সন্দেহ রইল না খুনটা মেয়ে ঘটিত ব্যাপার নিয়েই। পরবর্তীকালে পুলিশ রেকর্ড খুঁজে জানা যায় খোকা একজন দাগি আসামি। আসল নাম না জানা গেলেও তার এই খোকা নামের সঙ্গে রয়েছে আরও খুন ও ডাকাতির মামলা। পুলিশ রেকর্ডে তার নাম রয়েছে খাদা। এই কেস সমাধান করতে রাত দিন এক করে দিয়েছিল পুলিশ। অন্যদিকে সবাই যেন খোকার ভয়ে সেঁটিয়ে রয়েছে, কেউ যেন মুখ খুললেই খোকা কোনো না কোনো সময় তাদেরকে খুন করবে। খোকাকে ধরার জন্য মলিনার বাড়িতে ছদ্মবেশে পাহারা বসায় পুলিশ, কিন্তু খোকা ওই সময় একটুর জন্য পুলিশের হাত থেকে ফসকে বেরিয়ে যায়। পুলিশ দিনরাত আপ্রাণ চেষ্টা করে যেতে থাকলো। কোনো না কোনো জায়গা থেকে খোকার খবর পাওয়া গেলেও খোকাকে আর পাওয়া যাচ্ছে না। খোকার বাল্যবন্ধু হরিপদর কাছ থেকে জানা গেল খোকা ছিল স্কুলের এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে সে দেশ উদ্ধারের জন্য তৈরি করে এক দল, যে দল বাংলা, বিহার থেকে উড়িষ্যা ডাকাতি ও খুন করে বেড়ায়। খুন করে সে নিজের মতো একজনকে ক্রাইম সিনের আশেপাশে রেখে যায়। পুলিশ যখন খোকা ভেবে অন্য কাউকে ধরছে, তখন খোকা হাই ক্লাস সোসাইটিতে গিয়ে দিব্যি মিশে গেছে। খুনের পরিবেশ ঠান্ডা হলে সে আবার বেরিয়ে এসেছে। খোকা ওরফে খাদার এই ডাকাত দলের গোপী, কেষ্ট, সুবল নামের কয়েকজন বিশ্বস্ত সঙ্গীও রয়েছে। খোকার সন্ধানে পুলিশ অনেক জায়গায় রেড করেছে, ডাকাতি করা টাকা পয়সা ও অনেক সোনাদানাও হাতে এসেছে, কিন্তু খোকা ঠিক পুলিশ আসার আগেই কিভাবে যেন ফাঁকতাল কেটে বেরিয়ে গেছে। আবার কোথাও খোকার সন্ধান করতে গিয়ে দেখা গেছে খোকা ওই জায়গায় গরিব দুঃখীদের সাহায্যে টাকা পয়সা থেকে সোনাদানা দান করেছে।
পুলিশের কাছে খোকা ওরফে খাঁদা যেন এক ধাঁধা। এক চরিত্রে সে একজন দুর্ধর্ষ খুনি ডাকাত, অন্য চরিত্রে সে নিঃস্বার্থভাবে সাহায্যকারী। কেষ্ট নামের বিশ্বস্ত সঙ্গী ধরা পড়তে বেরিয়ে আসে খোকার আত্মগোপন করা ডেরার সন্ধান। কলকাতায় পেছনে পুলিশ লেগেছে দেখে খোকা প্রথমে ডোন্ট কেয়ার ভাব দেখালেও পরে খোকা বুঝতে পারে ইনভেস্টিগেশন অফিসার এত সহজে পেছন ছাড়বার পাত্র নয়। তাই সে অফিসার ঘোষালকে হত্যা করার হুমকি দিতে শুরু করে। সে ভেবেছিল পুলিশ এই হুমকির জন্য বেশি দূর আর এগোবে না, কিন্তু পুলিশ যে বেশ আঁটঘাট বেঁধেই খোকা শিকারে নেমেছে এটা সে বুঝতে পারেনি। পুলিশ যখন সব দিক থেকে একের পর এক তথ্য প্রমাণ জোগাড় করে জাল গুটিয়ে আনছে, খোকার দলের লোকেদের অ্যারেস্ট করছে, সেই সময় খোকা কলকাতা ছেড়ে দেওঘর পালিয়ে গিয়ে কিং অফ কুমোরটুলি সেজে বসে রয়েছে। খবর পাওয়া মাত্র ইন্সপেক্টর ঘোষাল দেওঘর রওনা হয়ে যান। খোকার কানেও উঠেছিল পুলিশ আসছে তাকে অ্যারেস্ট করতে। পুলিশকে নিজে হাতে খুন করতে গিয়ে বেশ কিছু সময় হাতাহাতি সংঘর্ষের পর ধরা পড়ে যায় খোকা। বিচারে ফাঁসির সাজা হয় খোকার। 61 জন সাক্ষী দিয়েছিল এই কেসে, তার মধ্যে একজন ছিল মলিনা। জেরা করার সময় সে স্বীকার করেছিল পাগলাকে খুন করার কথা। ইন্সপেক্টর পঞ্চানন ঘোষাল খোকার ফাঁসির আগে জিজ্ঞেস করেছিলেন সত্যিই কি তার মৃত্যু ভয় নেই। খোকা জবাব দিয়েছিল সে তার জীবনের প্রত্যেকটা ইঞ্চি উপভোগ করেছে, এবার আর তার কোনো আফসোস নেই। তার নাকি মাঝে মাঝে এই সমস্ত খুন ডাকাতি এসব নাকি ভালোই লাগতো না। তখন সে অন্য পরিচয়ে ভদ্রলোকদের সঙ্গে বসবাস করতে থাকতো। যে লোক সন্দেহের বশেই খুন করে আবার তার নাকি খুন ডাকাতি ভালো লাগে না, এটা অনেকটা ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডারের মতোই শোনায়। খোকা শেষে বলে যায় চোরেরা মরে মেয়েদের ভালোবেসে, মেয়েরা মরে চোরেদের বিশ্বাস করে। 1937 সালের 31শে জুলাই সকাল 6টায় খোকার ফাঁসি হয় আর খোকাবাবুর ত্রাসের হাত থেকে মুক্তি পায় কলকাতা। ইন্সপেক্টর পঞ্চানন ঘোষাল এই কেসের প্রতিটা মুহূর্তকে বর্ণনা করেছিলেন তার লেখা বিখ্যাত বিচার ও তদন্ত কাহিনী নামের বইতে। কিন্তু মলিনা কি সত্যিই ভালোবাসতো পাগলাকে? খোকার মধ্যে কি সত্যিই ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, নাকি সবই ছিল বানানো গল্প? খোকা কি নিঃস্বার্থভাবে গরিবের পাশে দাঁড়িয়েছিল, নাকি লোকেদের হাতে রাখার জন্য টাকা পয়সা দিত? আজ এসব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়, কিন্তু আজকের দিনেও এই কেসের বিবরণ টানটান উত্তেজনাপূর্ণ কোনো সিনেমাকেও হার মানাবে। শুনছিলেন কুমোরটুলির রাজা। কেমন লাগলো জানান আমাদের। যদি এই ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশান জানতে পেরে থাকেন তবে লাইক করুন ও আরও অনেকের সাথে এমন ইনফরমেশান ছড়িয়ে দেওয়ার জন্য অনেক বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়।